সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি শিবচর প্রেস ক্লাবের সভাপতি জনাব সিরাজুল ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রেমিটেন্স যোদ্ধারা দেশ উন্নয়নের অগ্রদূত শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, কবি ও রম্য লেখক শাহজাহান আবদালী, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ডক্টর আনিসুজ্জামান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উদ্বোধক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বারবার নির্বাচিত সফল সভাপতি এবং জনপ্রিয় দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক সালাম খান এবং মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক, শুধু আয়োজক বললে হবে না, ব্যতিক্রমী ধর্মী আয়োজক শাহজাহান আবদালীকে এমন একটি ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করার জন্য। সম্মানিত সুধী, ভোরের আলো ফোটার আগেই বিদেশের যান্ত্রিক শহরে যারা ঘাম ঝরানো শুরু করেন কিংবা তপ্ত মরুভূমির ধূসর বালুকারাশিতে নিজেদের ত্যাগ ও শ্রম যৌবন বিসর্জন দিয়ে স্বদেশের স্বপ্নের সমৃদ্ধি চিন্তা করেন, তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা শুধু কঠোর পরিশ্রমী শ্রমিক নন, তারা বাংলাদেশের এক একজন জীবন্ত স্পন্দিত মানচিত্র। আমাদের জাতীয় অর্থনীতির হৃদস্পন্দন সচল রাখতে যে প্রাণশক্তির প্রয়োজন, তার প্রধান যোগানদাতা এই প্রবাসীদের রক্ত পানি করা উপার্জিত অর্থ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ যে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, তার নেপথ্যে রয়েছে মানুষগুলোর ত্যাগ আর পরবাসের নিঃশব্দ হাহাকার। আধুনিক বাংলাদেশের উন্নয়নের প্রতিটি ইটে মিশে আছে তাদের ঘামের ঘ্রাণ। তারাই আমাদের উন্নয়নের সেই অলিখিত নিঃশব্দ কারিগর। সম্মানিত সুধী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 1976 সাল থেকে এই পর্যন্ত প্রায় 1.5 কোটি বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন, যার সিংহভাগই অদক্ষ। আর এই অদক্ষ জনশক্তির মাধ্যমেই 2024-25 অর্থ বছরে বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয়ের পরিমাণ ছিল 30.32 বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থ বছরের চেয়ে 26.8% বেশি। তাছাড়া হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থের পরিমাণ ছিল প্রায় 7 থেকে 8 বিলিয়ন মার্কিন ডলার। এই এই উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে দক্ষ জনশক্তির বিকল্প নেই, কারণ মধ্যপ্রাচ্য সহ সব দেশগুলোতেই দক্ষ অদক্ষ শ্রমিকের বেতনের মধ্যে বিশাল ব্যবধান বিদ্যমান। অভিজ্ঞ দক্ষ শ্রমিকরা অদক্ষদের তুলনায় প্রায় 1.5 থেকে 3 গুণ বেশি বেতন পান। সুতরাং আমাদের এই বিশাল অদক্ষ জনশক্তি যদি দক্ষ হয়ে বিদেশে যেত, তাহলে আমাদের রেমিটেন্সের পরিমাণ বর্তমান চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেত। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে দক্ষ অতি দক্ষ জনসংখ্যা 60% কাছাকাছি হলেও বাংলাদেশে তার পরিমাণ মাত্র 14%। এহেন পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে বাংলাদেশকে প্রযুক্তিগত বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে
পর্যাপ্ত দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, কেননা দক্ষ জনশক্তি রপ্তানিতে আমরা এখনো অদক্ষ পর্যায়ে রয়ে গেছি। সম্মানিত সুধী, কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই প্রবাসীরা আজ নিজ পরবাসে চরম অবহেলিত। তাদের ঘাম ঝরানোর টাকায় দেশের প্রবৃদ্ধি সমৃদ্ধ হলেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পান না। বিপদের সময় দূতাবাসগুলো তাদের ঢাল হওয়ার কথা থাকলেও সাহায্যের পরিবর্তে জোটে বিড়ম্বনা। সৌদি আরব সহ অনেক দেশেই বৈধ কাগজপত্র থাকার পরও ধরপাকড় এবং জোরপূর্বক দেশে পাঠিয়ে দেওয়ার মতো রাষ্ট্রীয় অবিচার দেখার জন্য কেউ নেই। তাছাড়া রেমিটেন্স যোদ্ধাদের যে অবহেলা করা হয় তা আমরা তো সবাই জানি। হাড় ভাঙা খাটুনি শেষে যখন দেশের বিমানবন্দরে নামেন তখন সেখানে যে অশোভন আচরণ করা হয় তা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের কাছে তারা যেন শুধু কেবলই টাকার মেশিন। মানুষ হিসাবে ন্যূনতম সম্মান বা নিরাপত্তা তাদের নেই। তাছাড়া যে রেমিটেন্স যোদ্ধাদের লাশ আনার জন্য চাঁদা তোলা এবং নির্যাতিত নারী কর্মীদের বিচারহীনতা এই প্রবাসীদের প্রতি চরম অবহেলারই বহিঃপ্রকাশ। পরিশেষে রেমিটেন্স যোদ্ধাদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের অবদানের স্বীকৃতি এবং যথাযথ সম্মান এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।